কিভাবে সেই ডিপ লাভবান স্টেট হবে। থিওরি মানে এদিকেও কি সেই ডিপ স্টেট থিওরি কাজ করছে বলে আপনার একদম মনে হয়? আমি মানে একদম এখানে একটা বড় ধরনের খেলা হচ্ছে। আমরা সেন্ট মার্টিনের কথা বলেছি, মহেশখালীর কথা বলেছি, কুতুবদিয়ার কথা বলেছি। এখানে আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটা জিনিসই আসলে নৌ সম্পর্কিত, অর্থাৎ জল সম্পর্কিত বিষয়াদি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ওই জায়গাটাতে যে আমরা বারবার বলেছি যে তাদের নৌবাহিনীর তারা বেস করতে চায়, আপনি খেয়াল করে দেখেন যে আপনার এখানে যদি সমুদ্রের নিয়ন্ত্রণ নেওয়া যায়, অর্থাৎ এশিয়া ইন্দো প্যাসিফিকে যদি আপনি সমুদ্রের নিয়ন্ত্রণ নিতে চান, তাহলে কিন্তু আপনার বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানের পোর্টের দখল নিতে হবে। সো তারা সরাসরি আমেরিকার ওই না খেয়ে তারা হাত ঘুরিয়ে এখন ডেনমার্কের এমন একটা প্রতিষ্ঠানের মাধ্যমে গেছে যাদের উপরে একটা আমেরিকান যথেষ্ট প্রভাব সেখানে বিস্তার আগে থেকেই রয়েছে। ফলে এটা খুবই স্বাভাবিক যে ইউনুস যে এই পশ্চিমের দাস হিসেবে বাংলাদেশে এসেছে, অনেকটা এজেন্ট হিসেবে এসেছে। ওকে এখানে বাংলাদেশকে উঠানোই হয়েছে যে বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ করে ওকে বসানো হবে। ও কেয়ারটেকার হিসেবে এখানে আছে, ও বেতনভুক্ত কর্মচারী, এর বাইরে তো যেতে পারবে না। কিন্তু আমার দুঃখের জায়গাটা হচ্ছে যে বাংলাদেশের তেল তেল গ্যাস বন্দর রক্ষা কমিটি নামে একটি কমিটি আছে। প্রফেসর আনু মোহাম্মদ পান থেকে চুন খুসলে তারা আওয়ামী লীগের এগেনস্টে বড় বড় লং মার্চ করতো, বড় বড় কথা বলতো। আজকে সেই আনু মোহাম্মদদের মতো লোকজনদেরকে আমরা দেখতে পাচ্ছি না। অনেকেই বলছে যে আনু মোহাম্মদ অক্কা পেয়েছেন বা পটল তুলেছেন, এই কারণে তিনি দেখতে পাচ্ছেন না, সবাই তার মাগফিরাত কামনা করছে। কিন্তু আনু মোহাম্মদ তো বহাল তবিয়তে বেঁচে আছেন একদম না, তিনি একদম পোর্ট দাদা, নিয়ে আমরা কোনো এই কথা বলছেন। জায়গাটাতে এবার আলোচনায় আসবো। হ্যাঁ, এবার আমরা শেখ হাসিনার এই যে মৃত্যুদণ্ড, তাহলে বাংলাদেশে কি এবার ডিপ স্টেট থিওরি আরো বেশি করে স্পষ্ট হবে নাকি সেনার শাসন? আমরা এবার এই আলোচনাটায় আসবো। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, এই যে ডিপ স্টেট থিওরি, অনেক দিন ধরে এই শব্দটার সঙ্গে আমরা ভীষণভাবে পরিচিত। আজকে আর বলে দেবার কোনো অপেক্ষা রাখে না যে ডিপ স্টেট থিওরি কি, এবং বাংলাদেশে যে আস্তে আস্তে এই ডিপ স্টেট বিষয়টা আরো মাথাচাড়া দিচ্ছে সেটা খুবই স্পষ্ট। না হলে কেন একই দিনে শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং বাংলাদেশের যে চট্টগ্রাম বা চিটাগাং পোর্ট, যে পোর্টটা বাংলাদেশের গর্ব, তাকে তুলে দেওয়া হচ্ছে একটা প্রাইভেট বিদেশি কোম্পানির হাতে? তার মানে এই পুরো বিষয়টা একেবারে এক সুতোয় গাঁথা। আমরা আলোচনায় আসবো, বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। তবে তার আগে আমরা একটা বক্তব্য একটু শোনাবো যে কি বলেছেন শেখ হাসিনার একজন আইনজীবী, শুনবো। তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্র দুই ধরনের পদক্ষেপ নিতে পারেন। একটি হচ্ছে ভারতের সাথে সম্পাদিত 2013 সালের যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি 2013, সেই চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে। এবং ভারত সরকার যদি আইনের শাসন, ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয়, তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেওয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে। দ্বিতীয় যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে, যেহেতু একটি বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে, উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে, তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে। এই ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা একজন আইনজীবীর বক্তব্য আপনাদেরকে শোনালাম, এই জায়গায় আমরা আলোচনায় আসবো। দাদা, এই যে এই আইনজীবীর বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং আপনিও শুনলেন, তিনি বলছেন 2013 সালের বন্দি চুক্তির কথা তিনি বলছেন। তাহলে কি শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য এবার চাপ সৃষ্টি করা হবে বাংলাদেশের তরফ থেকে? সেইভাবেই কি গুটি সাজানো হচ্ছে? তারা হ্যাঁ একটা বন্দি চুক্তি হয়েছে, এই ব্যাপারে আমার একটা ধারণা আছে, বিকজ আমি এই ব্যাপারে কিছুটা কাজও করেছি। কারণ এই এই আইনটাকে কেন্দ্র করে তারা এর আগেই আপনার এই তাজুলরা কাজ করেছে, তারা অনেকটা আগে থেকে কাজ গুছিয়ে নিয়েছিল এসব ব্যাপারে কি বলবে না বলবে। কারণ তারা যে এই রায়টা আসবে আগে থেকেই জানতো এবং এটা নিয়ে তারা নড়াচড়া করেছিল। তখনই আমার কিছু সোর্স আমাকে ধারণা দেয় এবং আমি মোটামুটি জানি যে ওদের ছকটা কি। কিন্তু এটা আপনাকে এক লাইনে আমি বলে দিতে পারি যে এখানে মজার ব্যাপার হচ্ছে যে তাজুল বলছে যে ভারত যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, ভারতকে আইন শেখাচ্ছে। ভারতে এই ধরনের ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল ভারতে আছে যে ভারতকে আইন শেখানো হচ্ছে? ভারত সরকারের পূর্ণ এখতিয়ার আছে। আপনি যদি এই বন্দি চুক্তিটা ভালো করে পড়েন তাহলে দেখবেন যে এখানে ভারতের হচ্ছে একটা ডিসক্রিশনারি ক্ষমতা আছে। ভারত যদি মনে করে যে যেই ব্যক্তিকে প্রত্যাপন করতে চাইছে তার বিচার প্রক্রিয়া একটা মকারি বা বিচার প্রক্রিয়া প্রহসনমূলক ছিল এবং এই বিচার যথাযথ আইন মেনে এই বিচার প্রক্রিয়া করা হয়নি এবং এটি একটি পলিটিক্যাল মোটিভেটেড ছিল, তখন ভারত সরকার এটার জন্য বাধ্য না। আপনি যদি আমার কাছে এখন বন্দি, আমি আমার যতটুকু মেমোরি আছে মেমোরি থেকে বলেছি, কারণ আমি আমার কয়েকজন ক্লায়েন্টের ব্যাপারে
এই বন্দি চুক্তিটাকে, তখন আমার কিছুটা পড়তে হয়েছিল। ফলে সেই জায়গাতে পরিষ্কারভাবে লেখা আছে যে ভারত কোনো পলিটিক্যালি মোটিভেটেড কোনো ট্রাইব্যুনাল বা ট্রায়ালের আপনার এটাতে পাত্তাও দেবে না, এবং এটা তারা দিতে বাধ্য না। আর এই বন্দি চুক্তি আপনাকে কোনোভাবে এইটাতে আপনার বাধ্য করে না যে আপনাকে দিতেই হবে। সেখানে অনেকগুলো ইফ, বাট, অর এগুলো রয়েছে, যেগুলো আসলে পূর্ণ করে ভারতের কাছে যখন এগুলো চাওয়া হবে, আমি জানি না ভারত কি অ্যান্সার করবে। তবে এটা তারা যথেষ্ট লজ্জা পাবে বলে আমার ধারণা, কারণ এটি তো কোনো ট্রাইব্যুনাল না, এটি তো কোনো বিচার ব্যবস্থা না, যেখানে আপনার মানে আমরা একটা কথা বলি সবসময়, সেটা হচ্ছে যে ইকুয়ালিটি অফ আর্মস। যখনই বিচার চলে তখন আপনার দুপক্ষকে সমান শক্তি দেওয়া হয়, দুপক্ষকে সমান সুযোগ সুবিধা দেওয়া হয়। আরেকটি ব্যাপারে এটা রয়েছে যে বিচারের ক্ষেত্রে প্রিজাম্পশন অফ ইনোসেন্স, অর্থাৎ আপনি বিচারের আগ পর্যন্ত সম্পূর্ণভাবে নির্দোষ। বারবার এইসব জার্গন গুলো, এইসব লিগাল জার্গন, লিগাল থিওরি গুলোকে বা লিগাল প্রিন্সিপল গুলোকে ভায়োলেট করা হয়েছে। বিচারের আগেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষের যে আইনজীবীকে তারা নিয়োগ দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে তারা রাষ্ট্রের পক্ষ থেকে যে আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে, সেই লোকটি ফেসবুকে লিখেছে যে মাননীয় প্রধানমন্ত্রীর ফাঁসি চাই, সেই লোককে আপনার আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে আপনি বুঝতেই পারছেন যে এইটাকে আমরা কেন ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বলছি। ক্যাঙ্গারু ট্রাইব্যুনালটা একটা মকারি অর্থে বলা হচ্ছে। সো এইসব জায়গাতে আমার মনে হয় না ভারত সরকার কখনোই এইসব আলতু ফালতু জিনিসে সাড়া দেবে। ওই চিঠি হয়তো বা ইগনোর করে যাবে যে কোথায় কি পাঠিয়েছেন, আপনি পারলে কিছু তত্ত্বাবধায়ক করেন। সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকার যে আসলে তাদের সংবিধানে কোনো ক্ষমতা নেই, এটা তো গোটা বিশ্বই জানে। তবে এই যে ধানমন্ডির, আমি ছবিগুলো একটু দেখাতে বলবো। 32 নম্বর ধানমন্ডি, সেখানে আবার রীতিমতো ভাঙচুর শুরু হয়ে গিয়েছে, পুলিশ নেমেছে, সেনা নেমেছে, এবং একই সঙ্গে ঢাকার রাজপথে সেই যে ছবিগুলো আমি একটু বলবো দেখানোর জন্য, রীতিমতো গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। এবং এখান থেকে দাদা যে প্রশ্নটা উঠে আসছে যে হাসিনার মৃত্যুদণ্ড দিয়ে কি তাহলে সেনাবাহিনীর শাসন জারি হচ্ছে 24 ঘন্টার মধ্যে? নাহলে রুখবে কে এই বিশৃঙ্খল পরিস্থিতি? না, প্রথমত হচ্ছে যে আমি টাইম ফ্রেমটা জানি না, কিন্তু আমি আপনাকে একটা প্রেডিক্ট তখন করেছিলাম, যে সেটা হচ্ছে যে আমি বাংলাদেশের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, সেখানে বাংলাদেশ জরুরি অবস্থার দিকেই ধাবিত হচ্ছে। কারণ এই জিনিসটা তো আসলে এখানেই থেমে থাকবে না। বাংলাদেশ আওয়ামী লীগের আমরা যারা নেতাকর্মী আছি, আমরা আমাদের এখানে রিয়াকশন থাকবে, এবং আমাদের কর্মসূচি অচিরেই হয়তোবা ঘোষণা করা হবে যে আমাদের পরবর্তী কর্মকাণ্ড কি। ফলে আপনার এখানে ডু অর ডাই সিচুয়েশন। আমাদেরকে তো আপনার এমন, যখনই আপনি আমাদেরকে কোণঠাসা করে আমাদেরকে মারার চেষ্টা করবেন, অর্থাৎ আমাদেরকে কোনো ধরনের স্পেস এখানে নাই, স্বাভাবিকভাবে আমার ব্রিদিং স্পেস যখন আমার থাকবে না, তখন আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করব এটাকে প্রতিরোধ করবার জন্য। একটি সরকারকে, একটি অবৈধ সরকার অবৈধভাবে আপনার উড়ে এসে জুড়ে বসে এখানে আপনার বিচারে রায় দিচ্ছে, ফাঁসি দিচ্ছে, এখানে আপনার এইসব ঘটনাগুলো ঘটাচ্ছে, তো স্বাভাবিকভাবেই এইগুলার রিপারকেশন আছে, এগুলোর পাল্টা রিপ্লাই আছে। এবং যখনই এগুলো